ভাবতে আশ্চর্য লাগে, আজ থেকে মাত্র ২০০ বছর আগেও মানব সভ্যতা এটা মনে প্রাণে বিশ্বাস করত যে আমাদের এই মহাবিশ্বের সত্যিকারের শুরু বলতে আসলে কিছুই নেই। আবহমান কাল ধরে মানুষের মুখে মুখে গড়ে ওঠা এই মতবাদটিকেই তারা সমর্থন করে এসেছে। কিন্তু আজ ক্লাস 2-এ পড়া একটা বাচ্চা ছেলেও হয়তো জেনে গেছে বা বিশ্বাস করে বিগ ব্যাংয়ের বিশাল আগ্নেয় মহাবিস্ফোরণের উৎস থেকেই এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। প্রশ্ন আসে, বিগ ব্যাং তত্ত্ব তাহলে কোথা থেকে আসলো? বর্তমান মহাবিশ্বের সাথে বিগ ব্যাং তত্ত্বের আসল সম্পর্কটাই বা কোথায়? বিগ ব্যাং তত্ত্বটির কথা বলতে গেলে সবার প্রথমে নেবুলার কথা চলে আসে। তাহলে নেবুলা কি? নেবুলা হলো নীহারিকা। এটি আণবিক হাইড্রোজেন বা আয়নযুক্ত এক ধরনের মহাজাগতিক ধুলো। বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকের প্রথম দিকে ১৯১২ সালে বেস্টো স্লিফার প্রথম নেবুলার ডপলার শিফটকে সফলভাবে পরিমাপ করেছিলেন। ডপলার শিফট মানে হলো তরঙ্গের কম্পাঙ্কের পরিবর্তন। গভীর পর্যবেক্ষণের পর বেস্টো স্লিফার বুঝতে পারেন একই ধরনের সমস্ত নেবুলারা পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। তবে সেদিন তিনি এটা বুঝতে পারেননি তিনি যে মহাবিশ্বের এক আশ্চর্য মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছিলেন। যদিও তার এই পর্যবেক্ষণকে সমসাময়িক অনেক বিজ্ঞানীরাই হেসে উড়িয়ে দিয়েছিলেন, কারণ তখন এই নেবুলাদের মহাশূন্যে ভেসে বেড়ানোর পুরো ব্যাপারটাই বিতর্কিত পর্যায়ে ছিল। বেস্টো স্লিফারই এই বিষয়টিকে সর্বপ্রথম সবার প্রকাশ্যে এনেছিলেন। এর 10 বছর পর আইনস্টাইন জেনারেল রিলেটিভিটি থিওরির উপর ভিত্তি করে একজন রাশিয়ান কসমোলজিস্ট এবং গণিতবিদ আলেকজান্ডার ফ্রিডম্যান একটি সমীকরণ তৈরি করেন। তার এই সমীকরণের মূল বক্তব্য ছিল এই মহাবিশ্ব অচল অনড় নয়, বরং এটি ক্রমসম্প্রসারিত হতে চলেছে। তার এই বক্তব্যই শেষ পর্যন্ত বিগ ব্যাংয়ের তত্ত্বকে প্রভাবিত করেছিল। এরপর ১৯২৪ সালে মার্কিন মহাকাশ বিজ্ঞানী এডুইন হাবল পৃথিবীর সবচেয়ে কাছের নেবুলাটির দূরত্ব পরিমাপ করতে গিয়ে জানালেন যে এই ধরনের নেবুলারা আসলে অন্যান্য গ্যালাক্সিদের মতোই সাধারণ একটি গ্যালাক্সি। এর 2 বছর পর বেলজিয়ান পদার্থবিদ জর্জ লেমেইটার ১৯২৭ সালে ঘোষণা করলেন মহাবিশ্বের ক্রমসম্প্রসারণের ফলেই নেবুলারা সব দূরে সরে যাচ্ছে। তবে এটা বলেই তিনি থেমে যাননি। দীর্ঘ 4 বছর তিনি এর উপর গভীর পর্যবেক্ষণ করেন। ১৯৩১ সালে তিনি তার গবেষণার ফলাফল সবার সামনে প্রকাশ করতে গিয়ে বলেন, এগিয়ে চলা সময়ের প্রবাহে মহাবিশ্বের ক্রমসম্প্রসারণকে সুনিশ্চিত করতে হলে ওই সময়ের পথ ধরেই অতীতের দিকে ফিরে যেতে থাকলে মহাবিশ্বকে ক্রমশ সংকুচিত হতে দেখা যাবে এবং এই প্রক্রিয়াটি ততক্ষণেই চলতে থাকবে যখন মহাবিশ্ব আর সংকোচন হচ্ছে না। মহাবিশ্বের সমস্ত ভর একটি বিন্দুতে এসে সমাহিত হয়ে যাবে। একটি আদিমতম পরমাণু সমাহিত থাকবে একটি বিন্দুতে, এবং এমনই একটি সময় যা পূর্বের সময় স্পেস বলে কোনো কিছুর অস্তিত্ব নেই বা সেটা কখনোই ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুটো সম্ভাবনার কথা বিজ্ঞানী মহলে নতুন করে জায়গা করে নেয়। একটি হলো ফ্রেড হয়েল, হারমান বন্ডি এবং থমাস গোল্ডের স্টেডি স্টেট মডেল, আর দ্বিতীয়টি হলো লেমেইটার এবং গ্যামোর বিগ ব্যাং থিওরি। প্রথম স্টেডি স্টেট মডেল তত্ত্বে এটা বলা হয় যে মহাবিশ্বের সম্প্রসারণের সাথে নতুন একটা পদার্থের সৃষ্টি হতে পারে। বিশেষ কোনো একটি সময় যে কোনো একটি বিন্দুতে মহাবিশ্বের অবস্থা একই এবং সমান। এবং দ্বিতীয়টি ছিল আলোচিত বিগ ব্যাং থিওরি, যেটি বেলজিয়ান পদার্থবিদ জর্জ লেমেইটার সবার সামনে নিয়ে এসেছিলেন। পরবর্তীতে জর্জ গ্যামো সেটাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যান। ১৯৬৪ সালে মহাবিশ্বের আদিম আলো কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের সিএমবিআর আবিষ্কার হয়ে যাওয়ার পর বিগ ব্যাং থিওরিটি মহাবিশ্বের সৃষ্টি রহস্য তত্ত্বটির উৎস এবং বিবর্তনের সেরা তত্ত্ব হিসেবে বিবেচিত হয়। গ্যালাক্সিদের গড়ে ওঠা থেকে শুরু করে মহাবিশ্বের আদিম থেকে আদিমতম সময়ের যাবতীয় পর্যবেক্ষণের তথ্যে এই বিগ ব্যাং তত্ত্বটিকে সৃষ্টির রহস্যের মূল তত্ত্ব হিসেবে সকল বিজ্ঞানীরা মেনে নিয়েছেন। জর্জ লেমেইটারের পর মার্কিন মহাকাশ বিজ্ঞানী জর্জ গ্যামো তার একটি নতুন তত্ত্বে বলেন যে বিশাল আগ্নেয় মহাবিস্ফোরণের মাধ্যমে ফাঁকা স্থানে মহাবিশ্ব উৎসারিত হয়েছে। বিশাল ঘনত্বের নিউট্রন গ্যাস থেকে মহাবিশ্বের মৌলিক পদার্থগুলো এক এক করে সৃষ্টি হতে থাকে। কিন্তু গ্যামোর এই যুক্তি ক্যামব্রিজের পদার্থবিদ ফ্রেড হয়েল মেনে নিতে পারলেন না। তার মতে এটা ছিল একটা অবৈজ্ঞানিকসুলভ তত্ত্ব। ফ্রেড হয়েলের এই মন্তব্যের জের ধরে বিজ্ঞানীদের মাঝে বিতর্কের সৃষ্টি হয়। কিন্তু জর্জ গ্যামোর নিজস্ব মতবাদের উপর পরিপূর্ণ আস্থা ছিল এবং তিনি সকল কিছু গভীর পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা এবং বিচার বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করেছিলেন। গ্যামো যখন আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের সাথে বিগ ব্যাংয়ের যোগসূত্র খুঁজছিলেন, তখন ক্যামব্রিজের বিজ্ঞানীরা মহাবিশ্বের বয়স আর আয়তন নির্ণয় করতে ব্যস্ত। এখানে আবার আরেকটা বিষয় চলে আসে। ১৯১৬ সালে আলবার্ট আইনস্টাইন যখন সাধারণ আপেক্ষিক মতবাদ দিয়েছিলেন, তখন তিনি কতগুলো পুরনো ধ্যান ধারণাকে মাথায় রেখে সেটি তৈরি করেছিলেন। এদিকে আরেক মহাকাশ বিজ্ঞানী এডুইন হাবল তখন গ্যালাক্সিদের লোহিতাপসারণ নিয়ে গবেষণা করছিলেন। মহাকর্ষের প্রভাবে মহাবিশ্বে যাতে না ভেঙে পড়তে পারে তাই
তাই তিনি তুলনীয় একটি দুর্বল বিকর্ষক গ্রাভিটির কথা কল্পনা করেছিলেন। কিন্তু এত পর্যবেক্ষণ করার পরও তিনি সন্তুষ্টই ছিলেন না, আর তখনই তিনি কসমোলজিক্যাল প্রিন্সিপলের একটি নতুন ফ্যাক্টরের সংযোজন করেন, যার নাম ছিল কসমোলজিক কনস্ট্যান্ট। এডুইন হাবলের এই যুগান্তকারী আবিষ্কারের পরই আইনস্টাইন গ্যামো এবং লিমিটারের সমাধানকে মেনে নিয়ে সেই কসমোলজিক কনস্ট্যান্টের নাম দেন এ গ্রেটেস্ট ব্ল্যান্ডার। তবে ক্যামব্রিজ বিজ্ঞানীদের কাছে আইনস্টাইনের এই পর্যবেক্ষণগুলো খুব বেশি একটা পছন্দ হয়নি। তারা মহাবিশ্বকে সময় আর অবস্থানের প্রেক্ষিতে অপরিবর্তিত বলেই মনে করতেন, যদিও আইনস্টাইনের সাথে তাদের মূল ভাবনার প্রায় 35% মিল ছিল। তবে একটা সময় ক্যামব্রিজ বিজ্ঞানীরা আইনস্টাইন এবং লেমিটারের সাথে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে গ্যালাক্সি যখন পরস্পরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, তখন সময়ের পরিপ্রেক্ষিতে মহাবিশ্বকে তো পরিবর্তিত দেখা যাবেই, আর সেই কারণে মহাবিশ্ব সম্প্রসারিত হতে চলেছে। এদিকে আবার ক্যামব্রিজের থমাস গোল্ড তার এক অভিনব তত্ত্ব নিয়ে হাজির হলেন। তার বক্তব্য, গ্যালাক্সিরা পরস্পরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে বলেই ফাঁকা জায়গাতে অসংখ্য মৌলের সৃষ্টি হচ্ছে, আর এমনই করেই সেখানে নতুন নতুন গ্যালাক্সির সৃষ্টি হচ্ছে, আর এর ফলে মহাবিশ্বের ঘনত্ব সমান এবং স্থির থেকে যাচ্ছে। কিন্তু তার দুই বন্ধু বন্ডি এবং হয়েল এটা স্বীকার করলেন না। 1949 সালে ফ্রেড হয়েল তার স্টেডি স্টেট থিওরিকে গ্যামোর বিগ ব্যাং থিওরির বিকল্প হিসেবে উপস্থাপন করে বিশাল এক বক্তব্য দেন। যদিও অনেকেই তার সেই বক্তব্যের প্রশংসা করেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে গ্যামোর বিগ ব্যাং থিওরিটি উপযুক্ত অনেক প্রমাণ, যুক্তি এবং বিশ্লেষণ ছিল, যার ধারের কাছেও হয়েলের স্টেডি স্টেট থিওরি ছিল না। গ্যামোর বিগ ব্যাং থিওরিকে হয়েল অনেক অবহেলার সুরে বিগ ব্যাং বললেও এই নামটাই মহাবিশ্বের সৃষ্টির সাথে জোড়া লেগে গেছে। গ্যামো হয়েলের এই কাণ্ডকারখানা দেখে নীরব ছিলেন। তিনি তার বিগ ব্যাং এক্সপ্লোশন হাইপোথেসিসের ব্যাপারে অনড় ছিলেন। সেই সময়ে তার লেখা বিজ্ঞানসম্মত নিবন্ধ ক্রিয়েশন অব দ্য ইউনিভার্স প্রকাশিত হয়। 1960-এর দশকে সবার মুখে তখন একটা কথাই প্রচলিত ছিল, আর সেটা হলো বিগ ব্যাং। 1965 সালে বিগ ব্যাং থিওরি আর স্টেডি স্টেট থিওরির মাঝে যত সব তর্ক বিতর্ক ছিল সব শেষ হয়ে যায়। এমনকি ক্যামব্রিজের বিজ্ঞানীরা বিগ ব্যাং থিওরি নিয়ে ভাবতে শুরু করে। মূলত আইনস্টাইন, ফ্রিডম্যান, লেমেইটার, গ্যামো সকলের ধারণার বহিঃপ্রকাশই ছিল এই বিগ ব্যাং থিওরি, যাকে একটা সময় সবাই যুক্তিযুক্ত বলেই মেনে নিয়েছেন। প্রিয় ভিউয়ার্স, বিগ ব্যাং তত্ত্বটি নিয়ে আপনার কি মতামত সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। মহাকাশ, মহাবিশ্ব, গ্রহ, উপগ্রহ, পৃথিবীর রহস্যময় অজানা সব তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকে সঠিক তথ্য জানার সুযোগ করে দিন। আপনার জন্য শুভকামনা।